হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পর আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এলাম। লম্বা একটা ছুটির পর ভাবছিলাম কোন মুভির এক্সপ্লেন ভিডিও করা যায়। মন মতো কোনো ছবিই পাচ্ছিলাম না। হঠাৎ একটা রিলস সামনে এলো এবং দেখে মনে হলো মুভিটা দেখা উচিত। এবং মুভিটা দেখার পর মনে হলো এই মুভিটাই আমাকে এক্সপ্লেন করতে হবে। সাইকোলজিক্যাল হরর এবং থ্রিলার জনরার দ্য ওমেন ইন দ্য ইয়ার্ড। এর ডিরেক্টর জুমি কোলেট সেরা। মুভিটিতে একটা মানুষের সাইকোলজিক্যাল সমস্যাগুলোকে হরর ও থ্রিলার জনরার মাধ্যমে দেখানো হয়েছে। তবে আমি বেশ কয়েকটা চ্যানেলের এক্সপ্লেন ভিডিও দেখলাম যেখানে শুধু এই মুভির কাহিনীকে এক্সপ্লেন করা হয়েছে, এর এন্ডিংটা তেমন ভাবে এক্সপ্লেন করা হয়নি। তো ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে এই মুভির কাহিনী খুব সংক্ষেপে বলে এর ভিতর লুকিয়ে থাকা আসল কাহিনী আর থিওরিগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, শুরু করছি আমি আমার আজকের ভিডিও। মুভির মেইন ক্যারেক্টার রামনা, তার বড় ছেলে টেইলর আর ছোট মেয়ে অ্যানি। তার স্বামী ডেভিড যে শহর থেকে দূরে নতুন একটা বাসা কিনেছে, কিন্তু বাসার কাজ এখনো বাকি, এমনকি বাসার নামও ঠিক করা হয়নি। হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে ডেভিড মারা যায় এবং রামনার পায়ে ইনজুরি হয়। শুরুতেই আমরা দেখি রামনা ডেভিডের একটা ভিডিও দেখছে এবং টেইলর এসে তার ঘুম ভাঙালো। আমরা দেখি রামনার চলাফেরা একটু কষ্ট হয়, সে শক্তি চায় উঠে দাঁড়ানোর জন্য। রামনা বারবার একটু অন্যমনস্ক হয়ে যায়, কোনো এক খেয়ালে সে হারিয়ে যায়। স্বামীর মৃত্যু, নিজের ইনজুরি আর তার উপর ছোট ছেলে মেয়েদের দায়িত্ব, সব মিলিয়ে সে একটু ডিস্টার্ব। কিন্তু টেইলর খুবই দায়িত্ববান ছেলে, যে ঘরের প্রায় সব কাজই করে। আমরা দেখি মা ও ছেলের বন্ডিংটা তেমন একটা ভালো নয়। তাদের বাসায় ইলেকট্রিসিটি নেই এবং রামনার ফোনেও চার্জ নেই। তারা সকালের নাস্তা শেষ করার আগেই তাদের কুকুরটি একটু অসুস্থ বোধ করলে টেইলর তাকে বাইরে বেঁধে আসে এবং রামনাকে আমরা দেখি আবারও কোনো এক খেয়ালে হারিয়ে যেতে। হঠাৎ টেইলরের ডাকে রামনার হুঁশ আসে। টেইলর তাকে বলে যে তাদের বাড়ির সামনের উঠানে একটা মহিলা চেয়ারে বসে আছে। তারা বুঝতে পারে না যে মহিলাটা কে, তাই রামনা ঠিক করে সে বাইরে গিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করবে যে সে কে। মহিলাটা ছিল খুবই মিস্টেরিয়াস। সে একটা কালো কাপড় পরেছিল, যেটা দেখতে অনেকটা ফিউনারেলের জামার মতো। রামনার সব মুরগিগুলোকে সেই মহিলাটা মেরে ফেলেছে, কারণ তার হাতে আমরা রক্ত দেখতে পাই। এবং রামনার সাথে তার কথোপকথনে মনে হয় যে সে রামনাকে চেনে। সে রামনাকে বলে যে তুমি আমাকে ডেকেছো, তাই আমি এসেছি। রামনা কিছুই বুঝতে পারে না এবং ঘরে এসে বাচ্চাদের মিথ্যা বলে যে সবকিছু ঠিক আছে। কিন্তু টেইলর বুঝতে পারে যে মা হয়তো কিছু লুকাচ্ছে। টেইলর বারবার নানা বুদ্ধি দিতে থাকে যে কিভাবে মহিলাটাকে তাড়ানো যায়, বা তারা পাশের কোনো প্রতিবেশীর কাছ থেকে কিভাবে সাহায্য আনতে পারে। কিন্তু আমরা দেখি রামনা বারবারই টেলরকে বকা দিয়ে চুপ করে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় মহিলাটা আরেকটু সামনে চলে এসেছে। তারা সবাই অবাক হয়ে যায়। রামনা বাইরে এসে দেখে তাদের কুকুরটাও কোথাও নেই। তারা কিছু বুঝতে পারে না যে কি করবে। এক পর্যায়ে রামনা আর বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আমরা দেখতে পাই যে সে বাচ্চাদের উপরে রাগ দেখায় এবং সে কল্পনায় চাকু দিয়ে অ্যানিকে মারার চেষ্টা করে। টেইলর দেখে যে রামনা একটা চাকু বালিশের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। টেইলর মায়ের এমন আচরণ দেখে খুবই অবাক হয়। রামনা আর টেইলরের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং টেইলর ঠিক করে যে সে তার বাবার বন্দুকটি নিয়ে এই মহিলাকে ভয় দেখাবে। রামনা বারবার না করার পরেও টেইলর বন্দুক নিয়ে মহিলার সামনে এসে হাজির হয়। সে মহিলাকে বলে যে সে তাকে শ্যুট করবে যদি সে না চলে যায়, কিন্তু মহিলাটা উঠে দাঁড়ায়। আমরা এবার তার চেহারা দেখি এবং আমরা দেখতে পাই যে মহিলাটা ছায়ার মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারে। সে টেইলরকে বলে যে আমি তোমার মাকে চিনি এবং তোমার মা একটা মিথ্যাবাদী। টেইলর বুঝতে পারে না যে মহিলাটা এমন কেন বলল। সে মায়ের কাছে গিয়ে প্রশ্ন করে যে আসলে মহিলাটা এমন কেন বলল। এবার আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই, যেখানে আসলে অ্যাক্সিডেন্টের রাতে রামনা আর ডেভিডের মধ্যে ঝগড়া হয়েছিল এবং গাড়ি ড্রাইভ করছিল রামনা। সে ওই দিনও এই কালো মহিলাটাকে দেখতে পেয়েছিল এবং তাকে দেখেই সে অন্যমনস্ক হয়ে অ্যাক্সিডেন্টটা হয় এবং ডেভিড মারা যায়। টেইলর আর রামনার কথা শেষ না হতেই আমরা অ্যানির চিৎকার শুনতে পাই। মহিলাটা এবার আক্রমণ শুরু করে। সে ছায়ার মাধ্যমে এসে অ্যানিকে ধরে নিয়ে যেতে চায়। তারা জলদি সব আলো ঘরে আসার রাস্তা বন্ধ করে দেয় এবং অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু কালো মহিলাটা কোনোভাবে অ্যানিকে ধরে ফেলে এবং অ্যানিকে নিয়ে চলে যায়। টেইলর এবং রামনা অ্যানিকে খুঁজতে থাকে। অ্যানিকে খুঁজতে খুঁজতে হঠাৎ রামনা আবারও তার কোনো এক খেয়ালে হারিয়ে যায়। সে দেখতে পায় যে তার খেয়ালের দুনিয়ায় সবকিছু উল্টো। তার নাম উল্টো, ঘড়ির সময় উল্টো। তার কল্পনায় সে ডেভিডকেও দেখতে পায়। আবার সে নিজেকে ওই কালো মহিলার জায়গায় দেখতে পায় যে সে ওই চেয়ারে বসে আছে তাদের বাড়ির সামনে। আবার একসময় সে নিজেকে তাদের ঘরের ভিতর দেখতে পায়। সে দেখে অ্যানিস তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক কালো মহিলাটা যেভাবে অ্যানিকে জড়িয়ে ধরেছিল, এবার রামনা সেভাবে অ্যানিকে জড়িয়ে ধরে এবং দেখে যে অ্যানি তার কোলে মরার মতো পড়ে আছে। হঠাৎ অ্যানির জ্ঞান ফিরে এবং টেইলরও কোথাও এক জায়গা থেকে এসে উপস্থিত হয়। তো সে এবার টেইলরের কাছ থেকে বন্দুকটা নিয়ে অ্যানি আর টেইলরকে অন্য ঘরে পাঠিয়ে কালো মহিলাটার সামনে আসে। কিন্তু আমরা দেখতে পাই যে কালো মহিলাটা অ্যানির হাতে বন্দুক দেখতে পেয়ে খুশি হয়
কারণ রামনা প্রতিদিন নাকি তাকে ডেকেছে, তাই সে আজ এসেছে তাকে সাহায্য করতে। এই কথা কালো মহিলা রামনাকে বলে। প্রথমে রামনা আর আমরা কিছুই বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে। আসলে ভিউয়ার্স, এখানে আমরা বুঝতে পারি যে কালো মহিলাটা রামনার ডিপ্রেশনের প্রতীক। রামনা সুইসাইড করতে চায়, কিন্তু তার সাহস হয় না। আজকে সে সাহস অর্জন করেছে এবং ওই কালো মহিলাটা রামনাকে সুইসাইড করার জন্য সাহস দিতে এসেছে। এবং এই কালো মহিলাটা রামনাকে বলে যে সে মরে গেলেই তার বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। তখন রামনা তার বাচ্চাদের প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে ঘরে এসে বন্দুকটা নিজের গলায় ধরে। সে নিজেকে গুলি করলো কি করলো না তা দেখার আগেই পরের সিনে আমরা দেখতে পাই টেইলর আর অ্যানি রামনার কাছে এসেছে। তাদের হারিয়ে যাওয়া কুকুরটিও ফিরে এসেছে। টেইলর তার মাকে জিজ্ঞেস করে যে কালো মহিলাটা কোথায়। রামনা বলে সব ঠিক আছে এবং সেই মহিলাটা আর কখনো আসবে না, আর যদি আসেও সে জানে কি করতে হবে। এই বলে তারা বাসার ভিতরে চলে যায় এবং আমরা দেখি বাসার একটা নাম হয়েছে, সেটা হলো আইরিস হেভেন। আর সে একটা ছবি এঁকেছে যেখানে তার নামের বানানটা ছিল উল্টো। মুভির শেষ সিনে মুভিটা যেখানে শুরু হয়েছিল সেই সিনটা দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ডে ডেভিড আর রামনার ভিডিওটা বাজতে থাকে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, জানি এখানে অনেক কিছুই এলোমেলো হলো এবং শেষে কি হলো কিছুই বোঝা যাচ্ছে না, তাই আমি প্রথমে এই মুভিটাকে সংক্ষেপে এক্সপ্লেইন করে নিই। আসলে মুভিটা পুরোটাই একটা মেটাফরিক ঘটনা। এখানে ডিপ্রেশনের রোগী এবং তার শেষ সময়ে ব্রেনের ভিতর কি চলে তা এই ছবিতে তুলে ধরা হয়েছে। একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়ে এবং কিভাবে অবশেষে মৃত্যুর পথ বেছে নেয়, হার মেনে নেয়, সেটা আমরা রামনার মাধ্যমে দেখলাম। যেখানে রামনার ডিপ্রেশনের প্রতীক ছিল ওই কালো মহিলা, আর আইরিস হেভেন যেটা তার কল্পনার জগৎ, যেখানে সবকিছু ঠিক। সে ভালো মা হতে চাইতো কিন্তু পারত না। তার ছেলেমেয়েরাও তার সাথে সুখী হতে পারছিল না। তাই তার ব্রেন তাকে বোঝায় যে সে মরে গেলেই তার বাচ্চারাও সুখী থাকবে। তাই সে সুইসাইড করে এবং নিজেকে আর নিজের থেকে বাচ্চাদেরকে মুক্ত করে দেয়। এখন তারা সবাই হ্যাপি এই আইরিস হেভেনে, রামনার কল্পনায়। এবার আমরা ভিউয়ার্স কিছু কোয়েশ্চেনের মাধ্যমে এই মুভির থিওরিগুলোকে বোঝার চেষ্টা করব। আসলে এখানে পুরো মুভিটাই একটা হ্যালোসিনেশন বা রামনার কল্পনা। রামনা যেদিন সুইসাইড করেছিল সেদিন তার সাথে কি হয়েছিল সেটাই এই পুরো ছবিতে আমরা দেখলাম। কালো কোনো মহিলা আসলে ছিলই না, সেটা ছিল রামনা নিজেই। সেই দিন হয়তো সে বারবার তার বাচ্চাদের আঘাত করার কথা ভেবেছে। তার বাচ্চারাও দেখেছে তাদের নতুন এক মাকে। অবশেষে রামনা তার বাচ্চাদের নিজের থেকে আলাদা করে নিজে সুইসাইড করে নেয় এবং সেই দিনটিতে আটকে যায়। এখন রামনা মারা গিয়েছে এবং এটা তার পানিশমেন্টের জগৎ, যেখানে সে রোজ তার সুইসাইডের দিনটিতে বারবার ফিরে যাচ্ছে। মুভিটিতে রামনা একটি লুপে আটকে আছে। যেহেতু মুভির শুরু আর শেষ একই সিন, তাই বোঝা যায় এটা একটা লুপ যেটা রোজই তার সাথে হচ্ছে। যেহেতু বাচ্চারাও তার ডিপ্রেশনকে দেখতে পাচ্ছে, তাই বলা যায় এটা তার কল্পনা। তাই সে যা দেখছে বাচ্চারাও তাই দেখছে। কালো মহিলাটা এখানে রামনার গিল্ট, ডিপ্রেশন এবং বার্ডেনের প্রতীক। সে রোজ স্ট্রেংথ চাইতো। আমরা ভেবেছিলাম সে শক্তি চাচ্ছে জীবনে চলার জন্য, বাচ্চাদের সামলানোর জন্য, কিন্তু আসলে তা নয়। সে শক্তি চাইতো সুইসাইড করার জন্য। আর আজ মহিলাটা এসেছে তাকে এই সুইসাইড করার সাহস জুগিয়ে দিতে। রামনা আগে থেকেই ডিপ্রেশনে ভুগছিল। ডেভিড আর রামনার কনভারসেশনে আমরা বুঝতে পারি যে রামনা আগে থেকেই একটু ডিস্টার্ব ছিল। ডেভিড মারা যাওয়ার পর সে শত চেষ্টা করেও সব সামলাতে পারছিল না। এমনকি সে বাচ্চাদেরকেও সহ্য করতে পারত না। সে ছিল তার বাচ্চাদের জন্য হুমকি। যেহেতু কালো ছায়াটা বারবার অ্যানিকে ধরতে চাচ্ছিল, কল্পনায় রামনা ছুরি দিয়ে অ্যানিকে আঘাত করছিল, আবার টেইলর আর রামনার সম্পর্ক, এই সবগুলো থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে রামনা তার বাচ্চাদের জন্য একটা ক্ষতির কারণ ছিল। কিন্তু তাদের ছেড়ে আবার সে যেতেও চাইত না। সে ভাবত রামনা না থাকলে তার বাচ্চাদের কি হবে। কিন্তু তার ডিপ্রেশনের রোগ তার বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ তাকে দেখায়। সেই ডিপ্রেশন তাকে বোঝায় যে রামনাকে ছাড়াই তার বাচ্চারা ভালো থাকবে। তাই রামনা সুইসাইডের পথ বেছে নেয় এবং তার বাচ্চাদের নিজের থেকে রক্ষা করার জন্য আলাদা করে দেয়। কিন্তু এই পানিশমেন্টের জগতে সে নিজেকে কল্পনায় হারিয়ে ফেলে। সে মনে করে যে বাচ্চাদের সাথে সে সুখী আছে, অর্থাৎ তার ব্রেন তাকে বোঝায় যে সে সুইসাইড করে ঠিক করেছে। অ্যাক্সিডেন্টের রাতে ডেভিড আর রামনার কনভারসেশনে আমরা বুঝতে পারি যে আসলে রামনা আগে থেকেই ডিপ্রেশনে ভুগছিল। অর্থাৎ সে শহরেও তেমন একটা সুখী ছিল না এবং গ্রামে এসেও সে সুখী হতে পারছে না। ডেভিড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রামনা কিছুতেই বুঝতে চায় না। সে রাগ করে ড্রাইভ করতে চলে যায় এবং সেই সময় নিশ্চয়ই সে হতাশা অনুভব করছিল, যার কারণে এই কালো মহিলাটাকে সে সেদিনও দেখতে পেয়েছিল এবং যার কারণে সে অন্যমনস্ক হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেহেতু এটা রামনার কল্পনা, তাই এখানে বাচ্চারাও একটা কল্পনার অংশ, তাই তারাও সেই মহিলাটাকে দেখছে। বাচ্চাদের বেঁচে থাকার দুইটা থিওরি থাকতে পারে। একটা হলো রামনা আগেই হয়তো বাচ্চাদের মেরে ফেলেছিল,
কারণ আমরা দেখেছিলাম যে রামোনার এবং কালো মহিলার দুইজনের হাতেই রক্ত, এবং শেষে আমরা দেখলাম যে ঘরে সে বাচ্চাদের নিয়ে ঢুকে গেল, অর্থাৎ এখানে বাচ্চারাও হয়তো মৃত, কিন্তু আবার হতে পারে যে আসলে বাচ্চারা বেঁচে আছে। এজন্যই কিন্তু আমরা শেষের দিকের সিনে দেখেছিলাম যে কালো মহিলাটা রামোনাকে তাদের বাচ্চাদের ভবিষ্যতের ছবিগুলো দেখাচ্ছিল। রামোনা শেষে তার বাচ্চাদের প্রতিবেশীর কাছে কিন্তু পাঠিয়েও দিয়েছিল। সো আমার মতে হয়তো বাচ্চারা বেঁচে আছে, মারা যায়নি। হয়তো রামোনার কবর আছে তাদের উঠানে, যেখানে আইরিস ফুল আছে, কারণ এক সিনে আমরা দেখেছিলাম যে তার ক্ষত জায়গা থেকে সে আইরিস ফুলের পাপড়ি বের করছে। আবার সে যখন অ্যানিকে খুঁজতে গিয়ে খেয়ালে হারিয়ে যায়, তখন সে একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল, যেটা রিপ্রেজেন্ট করে যে সে একটা কবরে আছে। এবং কালো মহিলাটাও কিন্তু উঠানেই বসেছিল, যেখানে আইরিস ফুলগুলো ছিল। তাই বলা যায় যে রামোনার কবরটা হয়তো তাদের উঠানেই ছিল। সে আসলে আছে একটা হেলে। সুইসাইড করার জন্য এটা তার একটা পানিশমেন্ট, কিন্তু তার কল্পনার জগতে এটাই তার কাছে একটা সুন্দর জীবন। তার ব্রেন তাকে বোঝাচ্ছে যে এটাই তার কাছে হেভেন, এবং যেখানে সে তার বাচ্চাদের সাথে ভালো আছে। সুইসাইড যেহেতু একটা পাপ, তাই সে আসলে হেলে আছে। সে একটা লুপের মধ্যে আটকে আছে। সে সারাদিনের লড়াই শেষ করে আইরিস সেভেনের ভিতর চলে যাচ্ছে আবারও একটা নতুন দিন শুরু করার জন্য, এই আশায় যে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে তা নয়, পরের দিনটাও একইভাবে আবার শুরু হবে, কারণ মুভির শুরু আর শেষ সিন যেহেতু আমরা একই দেখতে পেয়েছি। আসলে মুভির শেষটুকু এটাই আমাদের বোঝাতে চেয়েছে যে একটা ডিপ্রেশনের রোগীর ব্রেনে সবসময় যুদ্ধ চলতে থাকে। যেমন এখানে রামোনা দিন শেষে সুইসাইড করে ফেলে, অর্থাৎ তার ডিপ্রেশনের কাছে হার মেনে নেয়। কিন্তু তার কল্পনায় সে মনে করতে থাকে যে এখন সবকিছু ঠিক আছে, কারণ সে তার বাচ্চাদেরকেও ডিপ্রেশনের হাত থেকে রক্ষা করে দিল, তার থেকে মুক্ত করে দিল। আসলে ওই দিনটাতে যেদিন সে সুইসাইড করেছিল, সেই দিন তার ব্রেনের ভিতরে আসলে কি চলছিল এটাই কিন্তু আমরা ছবিটার মধ্যে দেখেছি। কারণ শেষে আমরা দেখলাম সে তাকে এবং তার বাচ্চাদেরকে তার ডিপ্রেশনের হাত থেকে মুক্ত করে দিয়েছে। কারণ টেইলর যখন জিজ্ঞেস করে যে কালো মহিলাটা কোথায়, সে বলে যে সে আর আসবে না, আর যদি আসেও বা সে জানে কি করতে হবে। অর্থাৎ সে বুঝে গিয়েছে যে কালো মহিলাটা কে এবং কিভাবে এর সাথে লড়াই করতে হবে। যেহেতু রামোনা যখনই কল্পনায় যায়, আমরা দেখেছিলাম সবকিছু উল্টো থাকে, তাই এই পানিশমেন্টের দুনিয়াতেও সে নিজেকে কল্পনায় হারিয়ে ফেলে এবং তার নামটা আমরা উল্টা দেখতে পাই। এটাই বোঝানোর জন্য যে আসলে সে এখন কল্পনার মধ্যে আছে, যেখানে সবকিছু সুন্দর। মোট কথা, সে যে সুইসাইড করে ভুল করেনি, তার ব্রেন এটাই তাকে বোঝানোর চেষ্টা করছে। বাস্তবে কিন্তু বাসাটার কোনো নাম ছিল না, তাই তার পানিশমেন্টের জগতে যখন কল্পনায় সে এই বাসার একটা নাম দিয়েছিল, সেটা আর উল্টো ছিল না। অর্থাৎ সে যখন কল্পনায় হারিয়ে যাচ্ছিল, সবকিছু উল্টো ছিল, অর্থাৎ বাস্তবে যা তা তার কল্পনায় উল্টো। কিন্তু আইরিস হেভেন নামটি সে দিয়েছিল তার কল্পনাতে, এই জন্য এই নামটা আনতো না। তো ভিউয়ার্স, আমি আমার পারসেপশন অনুযায়ী দ্য ওমেন ইন দ্য ইয়ার্ড মুভিটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনাদের যদি আরো কিছু বলার বা জানার থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো মুভির নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।